নমস্কার। আজকের আলোচনা সভা শুরু হচ্ছে। আমাদের নতুন একটি গোষ্ঠী আমরা তৈরি করেছি। আমরা যারা অনেক আশা নিয়ে আমাদের যারা প্রবীণ বন্ধু নাগরিক তাদের থেকে নানা রকম শেখার চেষ্টা করি রাজনীতি এবং সমাজ সম্পর্কে। আমরা সবাই তরুণ। সেই তরুণদের একটা গোষ্ঠী তৈরি হয়েছে, হেল্প এগেনস্ট হেট্রেড। এবং আমরা আমাদের যেটা লক্ষ্য সেটা হচ্ছে সেবার মাধ্যমে অধিকারের, এবং যেখানেই প্রকৃতি নিয়ে আমরা আওয়াজ তুলবো। আজকে সেই উদ্দেশ্য নিয়েই সিএ বিরোধী একটি আলোচনা সভা আমরা আয়োজন করেছি। আমাদের সঙ্গে রয়েছেন মৃণাল জানা, যিনি একজন গণমাধ্যম কর্মী এবং সমাজকর্মী। কানোরিয়া জুট মিলের শ্রমিক আন্দোলন থেকে শুরু করে নোনাডাঙ্গা বস্তি উচ্ছেদ বিরোধী আন্দোলন এবং আরো নানা আন্দোলনে তাকে দেখা যায়। এছাড়া তিনি একজন সুবক্তা এবং সুলেখক। আজকে বেশি সময় আমি নষ্ট করব না। সিএ সম্পর্কে আপনারা জানেন, সেটাই আমরা ধরে নিচ্ছি। 2019 সালে এনডিএ সরকার যখন দ্বিতীয়বার ক্ষমতায় এলো, তখনই সিএ চালু করেছিল, আইন করেছিল। এবং তখন আমরা দেখেছিলাম যে আমাদের তৃণমূলেরও কিছু ন্যাক্কারজনক ভূমিকা দেখেছিলাম সংসদে। আহ, দুই কক্ষের সাংসদদেরই ন্যাক্কারজনক ভূমিকা দেখেছিলাম। এবং তারপরে সারা দেশ জুড়ে প্রবল গণ আন্দোলন, আমাদের পশ্চিমবঙ্গেও প্রচুর গণ আন্দোলন হয়েছে, এবং কলকাতায় নাগরিক মিছিল, পার্ক সার্কাসের অবস্থান, এছাড়া দিল্লির বিখ্যাত শাহিনবাগ অবস্থান ইত্যাদি হয়েছে। এবং পরবর্তীকালে যেটা হয় যে সিএ নিয়ে সরকার তখনকার মতো চুপ করে যায়। এবং তারপরে তো করোনা একটা খুব ভয়াবহ কয়েকটা বছর চললো। এবং এবছর ঠিক ভোটের আগে যখন ইলেকটোরাল বন্ড নিয়ে সরকার কোণঠাসা, কেন্দ্রীয় সরকার, তখন আবার 11ই মার্চ সিএ নতুন করে সে লাগু করলো হঠাৎ করে। এবং এখনো সারা দেশে গণবিদ্রোহ, গণবিক্ষোভ। আমি সরাসরি মৃণালদার কাছে চলে যাচ্ছি। মৃণালদা এবার বক্তব্য রাখবেন। আমাদের বিষয় সিএ, জানা অজানায়। মৃণালদা, এবার আপনি বক্তব্য রাখবেন। হ্যাঁ, সবাইকে নমস্কার, শুভ সন্ধ্যা। আমরা আজকে যে আলোচনাটা করব সেটা হচ্ছে নাগরিকত্ব সংশোধনী আইন। তার মানে সংশোধনী কথাটার মধ্য দিয়ে বোঝা যাচ্ছে যে আমাদের দেশে একটা আইন ছিল, নাগরিকত্ব আইন ছিল। সেই আইনটাকে সংশোধন করা হচ্ছে। সেই আইনটা যখন সংশোধন করা হচ্ছে, আমরা দেখেছি যে বিভিন্ন সময়ে এই আইনটাকে সংশোধনে আনার চেষ্টা করা হয়েছে। 1985 সালে, 1986 সালে এবং তারপর 2003 সালে প্রথম যে মানে অটল বিহারী বাজপেয়ী নেতৃত্বে যে ভারতীয় জনতা পার্টির যে সরকার এসছিল এবং এনডিএ সরকার, সেই অর্থে সেই সময় একটা আইন আনা হয়েছিল, সিএএ 2003। তারই আরেকটা রূপ আমরা দেখতে পাচ্ছি, মানে তারই আরো বিস্তারিত রূপ আমরা দেখতে পাচ্ছি, সিএএ 2019। এই সিএ হওয়ার আগে আমরা দেখেছি 2016 সালে আমরা দেখেছি সিএবি, অ্যামেন্ডমেন্ট বিল, তখনও আইন হয়নি। 2016 সালে আসামে যখন এনআরসির উদ্যোগ চলছে তখন এই বিলটা কিন্তু আনা হলো এবং জয়েন্ট পার্লামেন্টারি কমিটির কাছে এই বিল সম্পর্কে নানান কিছু আলোচনার জন্য গেল। জয়েন্ট পার্লামেন্টারি কমিটি তাদের বিভিন্ন জায়গায় মতামত দিল এবং তাতে জানিয়েছিল যে এই বিলটা যদি আইনে পরিণত হয় তাহলে দেশের মানুষকে নানাভাবে হ্যারাসমেন্টের মধ্যে পড়তে হবে
এবং যদি উপকৃত হয়, যদি কত মানুষকে চিহ্নিত করা যাবে তার একটা জয়েন্ট পার্লামেন্টারি কমিটি তারা একটা জানিয়েছিল, প্রায় 31,000-এর কাছাকাছি লোক তারা এই আইনে নাগরিকত্ব পাবে, মানে নতুন করে নাগরিকত্ব পাবে। 1955 সালের যে নাগরিকত্ব আইন আছে সেই আইনটাকে যদি আমরা দেখি তাহলে সেই অনুযায়ী তাহলে 1955 সালের আইনের পরে যে সংশোধনী বিলটা তখন রাখা হয়েছিল জয়েন্ট পার্লামেন্টারি কমিটি, সেখানে জানায় যে 31,000 মানুষকে হয়তো নতুন করে নাগরিকত্ব দেওয়ার কথা বলা হবে। সেই মানুষ কারা? সেই মানুষ হচ্ছে যারা বিদেশ থেকে এসছেন, অর্থাৎ মূলত বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, যেহেতু সিএবিতে মূলত এই 3টে দেশের কথা উল্লেখ আছে, এই 3টে দেশ থেকে যারা পাসপোর্ট নিয়ে এসছেন, ভিসা নিয়ে এসছেন, এদেশে বসবাস করেছেন, ভিসা উত্তীর্ণ হয়ে গেছে, এইরকম কিছু মানুষ, সেই সংখ্যাটা কত, বা তারা এসে এখানে নাগরিকত্বের আবেদন জানিয়েছিলেন যে এই ভিসাটা উত্তীর্ণ হয়ে যাওয়ার পরেও, সেই মানুষের সংখ্যা প্রায় 31,000, তার বেশি না। অর্থাৎ 31,000 মানুষের কে নাগরিকত্ব, মানে যেটা বলা হচ্ছে 31,000 মানুষকে এটা নাগরিকত্ব দেওয়ার আইন, অর্থাৎ 31,000 মানুষকে নাগরিকত্ব দেওয়ার নাম করে আসলে ভারতবর্ষের যে সমস্ত জনগণ আছেন, যে মানুষজন আছেন, নাগরিক আছেন, হ্যাঁ, 1955 সালের আইন অনুসারে, তাদেরকে আসলে বিপদের মধ্যে ফেলে দেওয়া, এর বাইরে আর কিছু নয়। আসলে আরেকটা জিনিস আমাদের মানে স্বরাষ্ট্র মন্ত্রক এই সিএএ অ্যামেন্ডমেন্ট, মানে যে নাগরিকত্ব সংশোধনী আইনটা 2019-এ আনার পর তার রুল জারি করার জন্য সময় লাগালো কত বছর? 19 সালে আইনটা জারি হয়েছে, সম্ভবত ডিসেম্বর মাসে জারি হয়েছে, মানে পার্লামেন্টে পাস হয়ে গেছে, রাষ্ট্রপতি সই করে দিয়েছে, জাস্ট লকডাউনের আগে আর কি, হ্যাঁ। সেখানে ভারতবর্ষের যখন এই আইনটা করা হচ্ছে, জয়েন্ট পার্লামেন্টারি কমিটির যে যারা কেন্দ্রীয় সরকারই ওইটা তৈরি করেছিল, তাদের কোনো কথা না শুনেই, এবং এটা তারা তখন বলেছিল যে এটা ইমপ্লিমেন্ট করার এক্ষুনি কোনো দরকার নেই, এটা আইনে পরিণত করার কোনো দরকার নেই, জয়েন্ট পার্লামেন্টারি কমিটির সুপারিশ ছিল, হ্যাঁ। সেখানে সেই সুপারিশ না মেনে জাস্ট সংখ্যাগরিষ্ঠতার জোরে লোকসভাতে এটা পাস করানো, জাস্ট সংখ্যাগরিষ্ঠতার জন্য। সেখানে যেটা এর আগে প্রশ্ন এসেছিল, মানে মুখবন্ধ বলার সময় শ্রেয়ন বলছিল যে এরকম ভাবে যে সেখানে মানে বিভিন্ন সংসদীয় দলগুলোর ভূমিকা, সেই ভূমিকার ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে যখন রাজ্যসভায় পাস হচ্ছে, রাজ্যসভায় তখন বিজেপি বা এনডিএ সংখ্যাগুরু সদস্য নেই তখন। সেখানে আমাদের রাজ্যের যে শাসক দল রয়েছে, তাদের যে প্রতিনিধি রাজ্যসভায় রয়েছেন, তারা সেখানে বিরুদ্ধে ভোট না দিয়ে যেটা করেছিল সেটা হচ্ছে ওয়াকআউট করেছিল, বাইরে দাঁড়িয়ে প্রতিবাদ জানিয়েছিল। সংসদে ওনারা গেছেন, আসলে তো পক্ষে বিপক্ষে ভোটটাও দিতে হয় যদি আপনি প্রতিবাদ জানান। সেখানে প্রতিবাদ না করে উনি জাস্ট ওয়াকআউট করে বাইরে দাঁড়িয়ে বিক্ষোভ দেখিয়েছেন। তারা লোকসভার যারা সদস্য, রাজ্যসভার যারা সদস্য, তারা বাইরে দাঁড়িয়ে বিক্ষোভ দেখিয়েছেন, এবং কেউ পৌঁছননি, কেউ বলেছেন তার শুটিং ছিল, অমুক ছিল, তমুক ছিল, যাই হোক, সেগুলো অন্য ব্যাপার, সেটা মানে আলাদা প্রসঙ্গ। যদিও আজকে তারা বিরোধিতা করছেন, তারা আজকে রাস্তায় নেমে মিছিল করছেন, মিটিং করছেন, অন্তত মুখে এখনো পর্যন্ত বলছেন যে এ রাজ্যে আমরা সিএ কোনোভাবে লাগু হতে দেব না। সেই দলের প্রধান তিনি বলছেন, প্রধান নেতৃত্ব তিনি বলছেন। ফলত হয়তো আমরা এটাকে যদি সদিচ্ছা বলেও ভেবে নিই তাহলে ঠিক আছে,
যে তাহলে রাস্তায় নেমে প্রতিবাদটা করতে হবে। এই প্রতিবাদটা করতে হবে এই কথাটা বলছি, তার কারণ কি? কারণ হচ্ছে 2019 সালে পাস হয়ে যাওয়া একটা আইন, তার রুল তৈরি করতে 4 বছরের বেশি সময় লেগে গেল। 4 বছরের বেশি সময় লেগে গেল। তার কারণটা কি? কারণ আমরা দেখেছি এই লকডাউনকে উপেক্ষা করে সারা দেশ জুড়ে এই আইনের বিরুদ্ধে প্রতিবাদ হয়েছে। সারা দেশ জুড়ে এই আইনের বিরুদ্ধে প্রতিবাদ হয়েছে এবং উত্তাল হয়েছে। শুধু কোনো একটা রাজ্য বললে হবে না, শুধু কলকাতা বললে হবে না, শুধু দিল্লি বললে হবে না, শুধু কেরালা বললে হবে না। হ্যাঁ, সেখানে বিজেপি শাসিত রাজ্য রয়েছে। আসামেও দেখা গেছে যে সেই সময় সিএ এর বিরুদ্ধে তারা প্রতিবাদ করেছে। তারা আসামের যারা অহমিয়া যারা, তারা হয়তো এনআরসির পক্ষে দাঁড়িয়ে গেছিলেন। মানে যে কারণে আমরা দেখেছি যে এনআরসির কথাটা, আমরা দেখেছি যে কংগ্রেসের সরকার যখন ছিল তখন আসামে এনআরসির কথাটা উঠে এসেছিল 1987 সালে এইরকম সময়ে। ফলত এই যে প্রতিবাদটা, সারা দেশ জুড়ে যে প্রতিবাদ, সেই প্রতিবাদটা আসলে কেন্দ্রীয় সরকারকে পিছু হটতে বাধ্য করেছিল, রুল জারি করতে পিছু হটতে বাধ্য করেছিল। আর আজকে যখন লোকসভা নির্বাচন সামনে চলে এসছে, জাস্ট ঘোষণা হওয়ার দুদিন আগে এটা ঘোষণা করে দিল। লোকসভা নির্বাচন ঘোষণা হওয়ার দুদিন আগে মঙ্গলবার সন্ধেবেলা, মানে 11 তারিখ সন্ধেবেলা, মঙ্গলবার না, সোমবার সন্ধেবেলা এটাকে গেজেট নোটিফিকেশন করে জারি করে দেওয়া হলো যে এখন থেকে এই রুলটা জারি হয়ে গেল এবং সিটিজেনশিপ করতে হবে, মানে জন্য অ্যাপ্লাই করতে হবে। কাদের করতে হবে, কারা করবে সেখানে স্পষ্ট করে লেখা আছে, একদম স্পষ্ট করে এখানে লেখা, provided that any person belonging to Hindu, Sikh, Buddhist, Jain, Parsi, Christian community from Afghanistan, Bangladesh or Pakistan who entered into India on or before 31st day of December 2014 and who has been exempted by the central government by or under clause C of subsection 2 of section 3 of the Passport Entry into India Act 1920 and from the application of the provision of the Foreigners Act 1946 and any rule or order made thereunder shall not be treated as illegal migrant for the purpose of this act. অর্থাৎ কি বলছে যে 2014 সালের 31শে ডিসেম্বরের আগে যারা বাংলাদেশ, পাকিস্তান অথবা আফগানিস্তান, তিনটে দেশ, সেখান থেকে কারা আসছে মানে সবাইকে কিন্তু দেওয়া হচ্ছে না, কাদেরকে দেওয়া হওয়ার কথা বলা হচ্ছে? আমি যদি ধরে নিচ্ছি তাহলে কাদেরকে দেওয়া হবে? ধরে নেওয়া হচ্ছে হিন্দু, শিখ, বুদ্ধিস্ট, জৈন, পার্সি এবং খ্রিস্টান কমিউনিটি। এই কয়েকটা মাত্র কমিউনিটিকে দেওয়া হচ্ছে। অর্থাৎ যদি কোনো মুসলমান কমিউনিটির লোক, তিনি যদি অত্যাচারিত হয়ে এদেশে আসেন বাংলাদেশ থেকে বা পাকিস্তান থেকে বা আফগানিস্তান থেকে, তাহলে তার কি হবে? যিনি কোনো ধর্মে বিশ্বাস করেন না, এরকম মানুষ আমরা বাংলাদেশে প্রচুর দেখতে পাচ্ছি। এরকম প্রচুর ব্লগার যারা খুন হচ্ছেন বাংলাদেশে,
এই কিছুদিন আগেও খুন হয়েছেন। এরকম একের পর এক ব্লগার যারা কোনো ধর্মে বিশ্বাস করেন না, তারা যদি ওই অত্যাচারের কারণে, রাষ্ট্রীয় অত্যাচার হতে পারে বা বা মৌলবাদীদের দ্বারা অত্যাচার হতে পারে, সেই কারণে যদি এদেশে চলে আসে, তাহলে তাদের কি হবে সেটার কোনো উল্লেখ নেই। সেটার কোনো উল্লেখ এখানে নেই। অর্থাৎ মুসলমানদের নেই আর নাস্তিকদের ক্ষেত্রে নেই। অর্থাৎ ভাগ করে দেওয়া হলো। ভারতবর্ষের সংবিধানের যে মূল যে নীতি, ধর্মনিরপেক্ষতার নীতি যে ছিল, ভারতবর্ষের সংবিধানে যোগ করা হয়েছিল ধর্মনিরপেক্ষতার নীতিকে, সেই নীতিটাকে পুরো নস্যাৎ করে দিল কি? কোনটা? এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019। তার রুল জারি হলো 11ই মার্চ 2024। এই যে রুলটা জারি হলো, সেখানে কিন্তু আমরা অনায়াসে বাতিল করে দিলাম এই সম্প্রদায়ের লোককে, মুসলিম সম্প্রদায়ের লোককে, বা যে মানুষ ধর্মে বিশ্বাস করেন না, নাস্তিক যারা নিজেদেরকে বলেন, সেই সব মানুষদেরকে আমরা বাদ করে দিলাম। অর্থাৎ ভারতবর্ষের যে ধর্মনিরপেক্ষতা, সেখানে কোনো মানুষ ধর্মে বিশ্বাস করতে পারেন, না করতে পারেন, যে কোনো ধর্মে বিশ্বাস করতে পারেন। সেই যে ধর্মনিরপেক্ষতার নীতি, সেই নীতিটাকে নস্যাৎ করে দিল কিন্তু এই আইন। এটা আজকের আইন না। এটা যদি আমরা একটু পিছিয়ে যাই, মানে এই প্রথম নয়, এই 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 কথাটা আসলে 2003-এর যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, তার মধ্যেও ছিল। এই কথাটা 2003-এর সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মধ্যেও ছিল। এবং সেখানে তাদেরকে কি করছে, কাদেরকে দেওয়া হবে বলা হচ্ছে, যারা পাসপোর্ট নিয়ে এসছিল, তাদের পাসপোর্ট এক্সপায়ার করে গেছে, মানে তাদের ভিসা এক্সপায়ার করে গেছে, বা তারা অন্য কোনো অত্যাচারিত হয়ে ওখানকার কোনো ডকুমেন্ট নিয়ে বা এখানে পুলিশকে ইনফর্ম করে তারপর এন্ট্রি নিয়েছে, এই ধরনের কিছু লোককে তাদেরকে দেওয়া হবে। এবং তাদেরকে পারপাসটা কি? পারপাস হচ্ছে যে আমরা আর ইল্লিগাল মাইগ্রেন্ট রাখতে চাইছি না, ইল্লিগাল মাইগ্রেন্ট রাখতে চাইছি না। এখান থেকে কিন্তু স্পষ্ট, মানে এটা এটা আমি কিন্তু পড়লাম একদম, মানে এই 11 তারিখ যে গেজেট নোটিফিকেশন হয়েছে, সেই নোটিফিকেশন থেকে আমি এই অংশটা পড়লাম। অর্থাৎ এখানে কিন্তু স্পষ্ট করে দেওয়া হলো যে আমরা একটা সম্প্রদায় বা ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতার যে নাগরিকত্বের ক্ষেত্রে যে ধর্মনিরপেক্ষতা ছিল, সেই ধর্মনিরপেক্ষতাটাকে পুরোপুরি নষ্ট করে দেওয়া হলো, পুরোপুরি ধ্বংস করে দেওয়া হলো এই একটা কথার মধ্য দিয়ে। এবং ইল্লিগাল মাইগ্রেন্ট কথাটা বলা হচ্ছে যে তারা ইল্লিগাল মাইগ্রেন্ট থাকবে না, তারা যদি এটা আবেদন করে, তার মানে এখানে কিন্তু লুকিয়ে আছে কতগুলো কথা। এখানে লুকিয়ে আছে কতগুলো কথা। 2014 আগে এসছেন, আপনার কাছে তার মানে এক্সপায়ার্ড ভিসা আছে, দিন ফুরিয়ে যাওয়া পাসপোর্ট আছে, আপনি রিনিউ করাননি, ওদেশের যে পাসপোর্ট সেটা আপনি আর রিনিউ করাননি, ভিসা নিয়ে ঢুকেছিলেন, সেটা দিন ফুরিয়ে গেছে। ফলত সেই লোকেদের দেওয়া হবে। তার মানে ধরুন আপনি আজকে, মানে যেটা নিয়ে প্রচুর হইচই হচ্ছে আর কি, যে আমরা মানে নাগরিকত্ব দিচ্ছি, এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে মতুয়ারা প্রচন্ড পরিমাণে করছে, শান্তনু ঠাকুরের নেতৃত্বে খুব নাচানাচি করছে। হ্যাঁ, তারা বলছে যে আমরা এতদিনে স্বাধীন হলাম। সেই মতুয়াদের আমাদের কিছু পরিচিত সাংবাদিক বন্ধু তারা গেছিল, তার ভিডিও আছে, যদি পরে দরকার হয় আমি সেই লিঙ্ক পাঠিয়েও দেব, সেই ভিডিওগুলো পাঠিয়ে দেবো আপনাদের কাছে। হ্যাঁ, যে মতুয়াদের সাথে কথা বলা হচ্ছে কি, সাংবাদিকরা জিজ্ঞেস করছেন যে আপনার কাছে আধার কার্ড আছে? তারা উত্তর দিচ্ছেন হ্যাঁ। আপনার ভোটার কার্ড আছে? তারা উত্তর দিচ্ছেন হ্যাঁ। আপনার রেশন কার্ড আছে? তারা উত্তর দিচ্ছেন হ্যাঁ। তার মানে ভোটার কার্ড আছে, রেশন কার্ড আছে, আধার কার্ড আছে, কারোর পাসপোর্ট আছে, হ্যাঁ,
প্যান কার্ড আছে, এইগুলো আছে। তারপরেও এমন ভাবে শিখিয়ে দেওয়া হয়েছে, যে এমন ভাবে বলা হয়েছে তাও নাকি তারা এদেশের নাগরিক নয়। তাহলে ভারতবর্ষের সংবিধানের নাগরিক কারা? আমি একটু পিছিয়ে যাই, আমি একটু 1955 সালের যে নাগরিকত্ব আইন, আজকের নাগরিকত্ব আইন নয়, 1950-এ যখন ভারতবর্ষের সংবিধান ইমপ্লিমেন্টেড হলো, প্রয়োগ হলো, সেই ভারতবর্ষের সংবিধানের যে প্রয়োগ হওয়ার পর, একটুখানি আমি বলছি আর কি, সেই সংবিধান প্রয়োগ হওয়ার পরে সেই সময়ও সংবিধানে কিন্তু কারা নাগরিক নয় সেই প্রসঙ্গে লেখা ছিল, কিন্তু সেই প্রসঙ্গগুলো উল্লেখ করা ছিল। সেখানে কিন্তু স্পষ্টত দেখা যাচ্ছে যে ভারতবর্ষের সংবিধানে 1950 সালের 26শে জানুয়ারি যে ভারতকে সাধারণতন্ত্র হিসাবে ঘোষণা করা হচ্ছে, যে কারণে সাধারণতন্ত্র দিবস হিসাবে পালিত হয়, প্রজাতন্ত্র দিবস হিসাবে পালিত হয়, সেইখানেও কিন্তু 5 থেকে 11 অনুচ্ছেদ পর্যন্ত কিন্তু ভারতবর্ষের নাগরিক কারা সেই উল্লেখগুলো ছিল। 1955 সালে সেটাকে একদম নাগরিকত্ব আইন হিসাবে সেটাকে উল্লেখ করা হলো। 1955 সালে 1955 সালের সংবিধানে সেখানে লিখছে যে কারা হবে ভারতের নাগরিক। ভারতে যারা জন্মেছেন তিনি স্বাভাবিকভাবে ভারতবর্ষের নাগরিক। ভারতে যারা জন্মেছেন বা জন্মাচ্ছেন তিনি স্বাভাবিকভাবে ভারতবর্ষের নাগরিক। এটা শুধুমাত্র ভারতবর্ষের সংবিধান এটাতে নেই, এটা কিন্তু আপনি যদি যান দেখবেন আমেরিকার সংবিধান যদি আপনি দেখেন, হ্যাঁ, যে মোদির বন্ধু আমেরিকা, মানে আমেরিকা খুব বড় বন্ধু, সেই আমেরিকায় পর্যন্ত জন্মসূত্রে নাগরিকত্ব দেওয়া হয়। এমনকি ধরা যাক কোনো ভারতীয় তারা গেছেন গবেষণা করতে, তারা স্বামী স্ত্রী ওই দেশেই থাকেন, তাদের সন্তান ওই দেশেই হচ্ছে, তারা জন্মসূত্রে সেই সন্তানটি আমেরিকার নাগরিকত্ব পেয়ে যাচ্ছেন। আর বাবা মাকে দেওয়া হবে গ্রিন কার্ড, এবং 6 বছর পর সেই বাবা মা তারা যদি মনে করেন যে আমেরিকার নাগরিকত্ব নেবেন, তবে তারা আমেরিকার নাগরিকত্ব নিতে পারেন। এটাই হচ্ছে ও দেশের আইন। ভারতবর্ষের আইনের মধ্যে এটা কিন্তু ছিল যে ভারতে জন্মেছেন যিনি তিনি ভারতের নাগরিক, এবং বাবা ও মার মধ্যে একজনও যদি ভারতে জন্মান তার সন্তান ভারতের নাগরিক, তার সন্তান ভারতের নাগরিক, এই কথাটা লেখা আছে ভারতবর্ষের সংবিধানেই লেখা আছে, অন্য কোথাও নয়, ভারতবর্ষের সংবিধানে লেখা আছে। কেউ অবিভক্ত, পরের অনুচ্ছেদে 6 নম্বর অনুচ্ছেদে চলে যাচ্ছে, কেউ অবিভক্ত ভারতে জন্মালে বা তার মা বাবা অথবা ঠাকুমা ঠাকুরদার কোনো একজন অবিভক্ত ভারতে জন্ম নিয়ে থাকলে তিনি নাগরিক। 19শে জুলাই 1948-এর আগে পাকিস্তান থেকে আসা মানুষ বা তারপর এসে 6 মাস থাকার পর নিবন্ধিত যারা, তারা হচ্ছে ভারতের নাগরিক, তারা হচ্ছে ভারতের নাগরিক। অবিভক্ত ভারত বলতে 1935 সালের ব্রিটিশ ভারতের যে আইনভুক্ত যে যারা যে এলাকাগুলো ছিল সেটাকেই অবিভক্ত ভারত বলা হচ্ছে, যার মধ্যে পাকিস্তান এবং আজকের বাংলাদেশ, তখন পাকিস্তান ছিল পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, আজকের বাংলাদেশ সেই ভারতের ভূভাগের অন্তর্গত। ধর্মনিরপেক্ষভাবে শরণার্থীদের নাগরিকত্ব প্রদানে এই 6 নম্বর অনুচ্ছেদ প্রাসঙ্গিক। ধর্মনিরপেক্ষভাবে কিন্তু এটা প্রয়োগ করা হয়েছিল, কাউকে বলা হয়নি যে ওই দেশ থেকে শুধুমাত্র হিন্দুরা এলে বা শিখরা এলে বা খ্রিস্টানরা এলে বা পার্সিরা এলে বা জৈনরা এলে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে। বলে দেওয়া হচ্ছে যে ধর্মনিরপেক্ষভাবে তারা যদি, যে কোনো মানুষ যদি নাগরিকত্ব চান তাকে দেওয়া হবে। অনুচ্ছেদ 7, 1 মার্চ
1947-এর পর পাকিস্তানে চলে গিয়েও যদি কেউ পুনর্বাসন পারমিটে ভারতে আসেন এবং 6 মাস থাকার পর নিবন্ধীকৃত হন, এবং তিনি যদি নিবন্ধীকৃত হন অর্থাৎ চলে গেছিলেন, তিনি ওখানে আর থাকতে পারেননি, তিনি চলে এসছেন, তারপর এখানে তিনি নিবন্ধীকৃত করছেন, নিবন্ধীকরণ করছেন, তিনি কিন্তু ভারতবর্ষের নাগরিকত্ব পেয়ে যাবেন। ভারতের বাইরে বসবাসকারী কিন্তু মা বাবা বা ঠাকুরদা ঠাকুরমা যদি ভারতে জন্মে থাকেন তাহলে তিনি হচ্ছেন ভারতবর্ষের নাগরিক। এবার এটা 1955 সালে পাস হয়ে গেল আইনটা, 1955 সালে পাস হয়েছে এই আইনটা। আর কি আছে, 1 জানুয়ারি 1950-এর পর, মানে 1955 সালে যোগ করা হলো আর কি, 1 জানুয়ারি 1955-এর পর 50-এর পর ভারতে যিনি জন্মাবেন তিনি ভারতবর্ষের নাগরিক। এটা মানে টাইমটা বাড়িয়ে দেওয়া হলো। 1 জানুয়ারি 1950-এর পর ভারতের যারা জন্মাবেন তিনি হচ্ছেন ভারতবর্ষের নাগরিক। কেউ ভারতীয় নাগরিককে বিয়ে করলে এবং 5 বছর বসবাসের পর নিবন্ধীকৃত হলে নাগরিকত্ব পাবেন। বিয়ে করলেন, তিনি এদেশের নাগরিক নন, তিনি ভারতীয় নাগরিককে বিয়ে করলেন, করে এখানে নিবন্ধীকৃত হলো, তার তিনি অমুকের স্ত্রী, তিনি একজন ভারতীয় নাগরিক, তার স্ত্রী বা স্বামী, তিনি তারপরে তাকে কিন্তু সেই ম্যারেজ রেজিস্টার দেখিয়ে, নিবন্ধীকরণ দেখিয়ে সেখানে কিন্তু নাগরিকত্বের আবেদন করলে তাকে নাগরিকত্ব দেওয়া হবে, এই কথাটা লেখা থাকে। পঞ্চান্নের আইনে 5-এর ধারায় বলা হলো ভারতে জন্মালে এবং 7 বছর বসবাস করে আবেদন করলে তিনি নাগরিকত্ব পাবেন। এখানে কোনো ধর্ম বা কোনো কিছু আর দেখা হলো না। এখানে 2003 সালে এসে প্রথম, মানে তারপর 1985 সালে সংশোধন হয়েছে, 1987 সালে সংশোধন হয়েছে, সেখানে কিন্তু কোনো ধর্মের ভিত্তি ছিল না, সেইগুলোতে কোনোটাতে ধর্মের ভিত্তি ছিল না। ধর্মের ভিত্তি এলো কখন, 2003 সালে যে সংশোধনী এলো সেখানে ধর্মের ভিত্তি এলো। সেখানে বলা হলো 3রা ডিসেম্বর 2004-এর পর ভারতে জন্ম নেওয়া যে কেউ নাগরিক হতে পারেন যদি তার বাবা মার কেউ একজন ভারতীয় হন বা একজন ভারতীয় নাগরিক অন্য জন অবৈধ অভিবাসী নন, ইললিগাল মাইগ্রেন্ট নন। এইটা তবেই সেই সন্তানকে নাগরিকত্ব দেওয়া হবে, এটা যোগ করা হলো। মানে আগে ছিল বাবা মা যে কেউ একজন ভারতীয় নাগরিক হলে তাকে নাগরিকত্ব দেওয়া হবে, এবং সে যদি ভারতে জন্মায় তাকে নাগরিকত্ব দেওয়া হবে। এখানে কিন্তু বাবা মা মধ্যে একজনকে ভারতীয় হতে হবে বা দুজনকে ভারতীয় হতে হবে, আর আরেকজন অবৈধ অনুপ্রবেশকারী বা অভিবাসী নন, এইটা উল্লেখ করা হলো। 2019-এ সেটা এসে একদম পরিষ্কার ভাবে লেখা হলো 31শে ডিসেম্বর পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান থেকে আসা হিন্দু, শিখ, জৈন, পার্সি এবং খ্রিস্টানরাই শুধু নাগরিকত্ব পাবে। মানে পরিবর্তনগুলো আস্তে 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 এইভাবে যেতে লাগলো, অর্থাৎ ধর্মের দিকে ঢোকানো হলো। ধর্মের দিকে ঢোকানো হলো কারণ কি, কারণ এটা আজকের এজেন্ডা নয়। ভারতবর্ষকে যে একটা হিন্দুদের রাষ্ট্রে পরিণত করতে হবে এটা আজকের এজেন্ডা নয়। আজ থেকে 100 বছর আগে আরএসএস, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, তারা কিন্তু বারবার করে উল্লেখ করেছে যে এটাকে হিন্দু রাষ্ট্র হতে হবে, ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র হতে হবে, কারণ হিন্দুদের পবিত্র পুণ্যভূমি এবং পিতৃভূমি হচ্ছে ভারতবর্ষ। তারাই হবে ভারতীয় নাগরিক, একদম উল্লেখ করা আছে, সাভারকারের বইয়ে একদম উল্লেখ করা আছে, তারাই হবে ভারতের নাগরিক যাদের পিতৃভূমি এবং পুণ্যভূমি দুটোই হবে
ভারত। এই 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 কথাটার মধ্য দিয়ে আসলে ইঙ্গিত করা হলো যে খ্রিস্টানদের যদি বলা হয়, খ্রিস্টানদের যদি ধরা হয়, এখন খ্রিস্টানদের কথা আছে এখানে, কিন্তু সেখানে কিন্তু সাভারকারের যে লেখাটায় সেখানে কিন্তু খ্রিস্টানদের এখানে এইটুকু ছাড় দেওয়া নেই। সেটা পরবর্তী সময়ে হয়তো আরএসএস আরো বেশি করে আটঘাট বেঁধে এ করবে, কারণ এখন মূল জায়গাটা হচ্ছে মুসলমানদের যে কোনো ভাবেই হোক আটকাতে হবে, নাগরিকত্ব তাদেরকে বিচ্ছিন্ন করে দিতে হবে, এইরকম জায়গায় নিয়ে যেতে চাইছে। তাই তারা যেহেতু খ্রিস্টান বা মুসলিমদের তাদের যদি ওই মক্কা মদিনা বা ওইদিকে প্যালেস্তাইন জেরুজালেম এইভাবে ধরা হয়, তাহলে তাদের পুণ্যভূমি বলতে তারা মূলত ওদের মূল যে এটা ধরা হয় ওই অংশটাকে ধরা হয়। ফলত তাদেরকে এদেশের নাগরিক করা যাবে না, তাদেরকে এদেশের নাগরিক করতে হবে যাদের পুণ্যভূমি এবং পিতৃভূমি হচ্ছে ভারতবর্ষ। এখানে মাতৃভূমি কথাটা উল্লেখ নেই, আরএসএস এর লেখার মধ্যে মাতৃভূমি কথাটা উল্লেখ নেই, সেখানে কিন্তু পিতৃভূমি কথাটার উল্লেখ আছে। যদিও তারা ভারত মাতার পুজো টুজো করেন বলেন, কিন্তু উল্লেখ করা আছে তাদের বইয়ে পিতৃভূমি শব্দটি, এখানে মাতৃভূমি শব্দটি ওখানে নেই। সাভারকারের যদি আপনি সেলুলার জেলের আগে মানে যাওয়ার অবস্থায় যদি দেখেন, তাহলে দেখতে পাবেন যে সেখানে কিন্তু মাতৃভূমি শব্দটি ছিল, তার আগের লেখাগুলোতে মাতৃভূমি শব্দটা ছিল। সাভারকার 2007-এর আগে সাভারকার এবং 2024-এর পর সাভারকার, দুটো আলাদা সাভারকারকে এ করতে হবে। যদিও সেই 2007-এর আগের সাভারকারেরও বিভিন্ন লেখার মধ্যে মারাঠি অস্মিতার কথা বারবার উঠে এসেছিল, মারাঠি হিন্দু অস্মিতার কথা বারবার উঠে এসেছিল, কিন্তু তবুও 2007-এর আগে বিভিন্ন লেখাতে সেখানে কিন্তু ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে মুসলিমদের ভূমিকার কথাও তিনি উল্লেখ করেছেন। এরকম জায়গা রয়েছে। আসলে মূল যে জায়গাটা, যে কারা আবেদন করবেন, সেই জায়গাটার ক্ষেত্রে এখানে কিন্তু একটা ধোঁয়াশা রেখে দেওয়া হয়েছে, কারা আবেদন করবেন কারা আবেদন করবেন না। আমি একটু 2003-এর এর ক্ষেত্রে আরেকটু জায়গায় যাই, তাহলে একটু বোঝাতে সুবিধা হবে। 2003-এ যে সিএ মানে সংশোধনী আইন 14-র এ নামে একটি ধারা সংযোজন করা হয়েছিল, হ্যাঁ, যে ধারার কথা কোথাও উল্লেখ ছিল না, এর আগে কোথাও পরিষ্কারভাবে কোথাও উল্লেখ ছিল না। 14-র এ নামে একটি বিশেষ ধারা সংশোধন করা হলো 2003 সালে। সেখানে কি কি করা হলো? এক, কেন্দ্রীয় সরকার ভারতের প্রতিটি নাগরিকের নাম বাধ্যতামূলকভাবে পঞ্জীকরণ করবে। কেন্দ্রীয় সরকার ভারতের প্রতিটি নাগরিকের নাম বাধ্যতামূলকভাবে পঞ্জীকরণ করবে এবং প্রত্যেককে জাতীয় পরিচয়পত্র MNIC অর্থাৎ মাল্টিপারপাস ন্যাশনাল আইডেন্টি কার্ড দেওয়া হবে, দেবে। কেন্দ্রের সরকার ভারতীয় নাগরিকদের জাতীয় নাগরিকপঞ্জি বা NRIC বানাবে। এই কারণে একটি জাতীয় পঞ্জি নিবন্ধন দপ্তর অর্থাৎ NRA তৈরি করবে। CAA 2003 চালু হওয়ার দিন থেকে রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া জাতীয় পঞ্জি নিবন্ধন দপ্তরের অর্থাৎ ন্যাশনাল রেজিস্ট্রেশন অথরিটির কর্তৃপক্ষ হিসাবে কাজ করবেন এবং তিনি নাগরিক পঞ্জীকরণের রেজিস্ট্রার জেনারেল হিসাবে কাজ করবেন। দেশের প্রতিটি নাগরিককে বাধ্যতামূলকভাবে নাগরিকত্ব পঞ্জীকরণ করতে এই পদ্ধতি ব্যবহার করা হবে। দেখুন, দেশের প্রতিটি নাগরিককে বাধ্যতামূলকভাবে নাগরিকত্ব পঞ্জীকরণ করতে এই পদ্ধতি ব্যবহার করা হবে, এই কথাটা 14-র এ ধারাতে ঢুকিয়ে দেওয়া হলো 2003 সালে। সিএ যখন আনলো 2003-এ, অর্থাৎ এটার মধ্যে লুকিয়ে আছে
এনআরসির বিষয়টা, এটার মধ্যেই লুকিয়ে আছে এনআরসির বিষয়টা। যদিও এখন বলছেন যে না এনআরসি এখন নয়, হ্যাঁ কবে কি যেন মাসির গোপ গজাবে তবেই মামা হবে, এরকম একটা ব্যাপার বলে বিভিন্ন বিজেপির নেতৃত্ব বলে বেড়াচ্ছেন। হ্যাঁ আসলে এটার মধ্যেই তো লুকিয়ে আছে। 2003-এর ওই অংশটাকে তো বাদ দেওয়া হয়নি এখনো পর্যন্ত, ওই অংশটাকে তো বাদ দেওয়া হয়নি। তাহলে এটার মধ্যে কিন্তু এনআরসিটা লুকিয়ে থাকলো, এই সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মধ্যেই এনআরসিটা লুকিয়ে থাকলো। এবার যারা আবেদন করবেন তাদেরকে কি কি করতে হবে? এবার আবেদন করার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো পদ্ধতি রয়েছে। কারা কারা আবেদন করবেন? 1, 2, 3, 4, 5, 6, 7, 7 নম্বরে 1, 2 করা আছে, অর্থাৎ 7 ধরনের জিনিস এখানে দেখানো হয়েছে। The application from a person of Indian origin for registration as a citizen of India fulfilling the condition under clause A of subsection 1 of the section 5 is submitted in form 11A। অর্থাৎ 11 নম্বর এর একটা ফর্ম পাওয়া যাবে, সেটাতে অ্যাপ্লিকেশন করতে হবে ইন্ডিয়ান অরিজিন ফর রেজিস্ট্রেশন অ্যাজ এ সিটিজেন অফ ইন্ডিয়া, ফুলফিল করতে হবে, কন্ডিশন ফুলফিল করতে হবে, তবেই তিনি অ্যাপ্লিকেশনটা করতে পারবেন। অ্যাপ্লিকেশন ফ্রম এ পার্সন হু ইজ ম্যারিড টু এ সিটিজেন অফ ইন্ডিয়া, তাকে সে করবে। তার হচ্ছে ফর্ম হচ্ছে ওটা 11A না, মানে রোমান 2 ফর্ম, রোমান 2A, এটা হচ্ছে 3A, এই ফর্মে তাকে অ্যাপ্লিকেশন করতে হবে। আর কে করবে? অ্যাপ্লিকেশন ফ্রম এ পার্সন হু ইজ এ মাইনর চাইল্ড অফ এ পার্সন হু ইজ এ সিটিজেন অফ ইন্ডিয়া ফর রেজিস্ট্রেশন অ্যাজ এ সিটিজেন, অর্থাৎ মাইনর চাইল্ড যার বাবা সিটিজেন অফ ইন্ডিয়া হিসেবে রেজিস্ট্রেশন হয়েছে, তার একে করতে হবে, তাকে হচ্ছে 4A ফর্ম তাকে ফিল আপ করতে হবে। অ্যাপ্লিকেশন ফ্রম এ পার্সন হুজ পেরেন্টস আর রেজিস্টার্ড অ্যাজ সিটিজেন অফ ইন্ডিয়া ফর রেজিস্ট্রেশন অ্যাজ এ সিটিজেন অফ ইন্ডিয়া fulfilling the conditions under clause C of subsection 1 section 5 এর মধ্যে পড়ছে। অর্থাৎ প্রত্যেকটার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, ওই যে স্বাভাবিক যে নাগরিকত্ব, যেটা জন্মসূত্রে পাওয়া নাগরিকত্ব, তার বাইরে যারা অ্যাপ্লিকেশন করবেন, এখানে কিন্তু তার আগের যে এতে লেখা আছে কারা আবেদন করবেন বলে লেখা আছে, সেখানে কিন্তু ওই যে 14 সালের ডিসেম্বরের 31 তারিখের আগে যারা ভারতবর্ষে ঢুকেছেন, তো যাদের কাছে নথি আছে, এবার কি কি নথি জমা দিতে হবে, এরকম 7 রকমের লোক অ্যাপ্লিকেশন করবে। তার মধ্যে আমি 3টে বললাম, আরো বলে দিই পরপর, তাহলে সুবিধা হয়। এ অ্যাপ্লিকেশন ফর এ পার্সন হু ইজ আইদার of his parents was a citizen of independent India or for registration as a citizen of India fulfilling the condition under clause F of subsection 1 section 5, এইটা আবেদন করতে পারবেন। কে? যার বাবা মার কোনো একজন ভারতীয় নাগরিক ছিলেন, তিনি, তার সন্তান, তিনি আবেদন করতে পারবেন। দ্য অ্যাপ্লিকেশন ফ্রম এ পার্সন who is registered as a overseas citizen হিসেবে রয়েছেন, ইন্ডিয়া কার্ড হোল্ডার, তার সন্তান তিনি অ্যাপ্লিকেশন করতে পারবেন, তার সন্তান না, তিনি অ্যাপ্লিকেশন করতে পারবেন, যিনি ইন্ডিয়ান কার্ড হোল্ডার কিন্তু তিনি ভারতীয় নাগরিকত্বের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন, যিনি বাইরে থাকেন। আর অ্যাপ্লিকেশন ফ্রম এ পার্সন ফর গ্র্যান্ট এ সিটিজেনশিপ বাই ন্যাচারালাইজেশন ফুলফিলিং দ্য কোয়ালিফিকেশন ফর দ্য ন্যাচারালাইজেশন আন্ডার, ওই যে স্বাভাবিক যে নাগরিকত্বের যে ধারা, অর্থাৎ এতদিন থাকার পর তাকে স্বাভাবিকভাবে নাগরিকত্ব দিয়ে দেওয়া হবে, সেই ধারা অনুযায়ী সে অ্যাপ্লিকেশন করতে পারবে। সেখানে জমা দিতে হবে, কি কি জমা দিতে হবে তাদেরকে? an affidavit verifying the correctness of the statement made in application along with the affidavit from an Indian citizen
টেস্টিফাইং দ্য ক্যারেক্টার অফ দ্য অ্যাপ্লিকেন্ট। তার মানে একজন ইন্ডিয়ান সিটিজেন যিনি রয়েছেন তিনি টেস্টিফাই করে দেবেন যে ইনি আবেদন করছেন, ইনি এতদিন ধরে আছেন ভারতবর্ষে, তিনি করতে পারবেন। আর কে, এ ডিক্লারেশন ফর্ম দ্য অ্যাপ্লিকেন্ট দ্যাট হি হ্যাজ অ্যাডিকুয়েট নলেজ অফ ওয়ান অফ দ্য ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ভারতবর্ষের কোনো একটা ভাষা তাকে জানতে হবে, এটা তাকে উল্লেখ করতে হবে সেই অ্যাপ্লিকেশনের মধ্যে। এবং প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এখানে কিন্তু স্পষ্ট করে বলা হচ্ছে প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কিন্তু তাকে প্রমাণপত্র দিতে হবে, কিছু ডকুমেন্ট দিতে হবে। অর্থাৎ এই যে ফর্মগুলোতে, প্রত্যেকটা ফর্মে আপনারা যদি দেখেন এক একটা ফর্মে অনেকগুলো কলাম আছে, এক একটা ফর্মে প্রত্যেকটা ওই যে যতগুলো ফর্ম বললাম 2A 3A 4A এরকম যে একের পর এক ফর্ম রয়েছে, সেই ফর্মগুলোতে সেখানে কিন্তু কি কি থাকছে আমি একটা ফর্মের উল্লেখ করে বলছি। এখানে রয়েছে নেম, নেম অফ দ্য ফাদার, নেম অফ মাদার, নেম অফ হাজব্যান্ড অর ওয়াইফ, ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, প্রিভিয়াস ন্যাশনালিটি উল্লেখ করতে হবে, প্রিভিয়াস ন্যাশনালিটি, ডেট অফ এন্ট্রি, অকুপেশন, সার্টিফিকেট অফ রেজিস্ট্রেশন নাম্বার, ডেট অ্যান্ড প্লেস অফ ইস্যু অফ ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া কার্ড হোল্ডার। অর্থাৎ ইন্ডিয়া কার্ড হোল্ডার যদি ওভারসিজ সিটিজেন হয় তাহলে তার যে নাম্বারটা সেটা দিতে হবে। এটা ইন্ডিয়ান যারা ওভারসিজ কার্ড হোল্ডার তাদের ক্ষেত্রে। এইরকম ভাবে একের পর এক ফর্মগুলোতে এখানে কিন্তু উল্লেখ করা হচ্ছে যে নাম, জন্ম তারিখ, বাবার নাম, মায়ের নাম, কবে এদেশে ঢুকেছেন, হ্যাঁ কবে এদেশে এসছেন, সেখানে তার কি কি ডকুমেন্ট আছে সেইগুলোর উল্লেখ আছে। সেখানে এখানে ডকুমেন্ট কি কি দিতে হবে সেখানে একদম স্পষ্ট করে লেখা আছে। এখানে 20খানা ডকুমেন্টের কথা বলা আছে, 20খানা ডকুমেন্ট। আচ্ছা সময়টা মনে হয় প্রায় অনেকটা এ করে নিচ্ছে, আমি এবার আসি, তাড়াতাড়ি করে বলে যাই ডকুমেন্টগুলো কি কি। কপি অফ দ্য ভিসা অ্যান্ড ইমিগ্রেশন স্ট্যাম্প অন অ্যারাইভাল ইন ইন্ডিয়া, ভারতবর্ষে আসার যে ইমিগ্রেশন স্ট্যাম্প অথবা ভিসার যদি কোনো কাজ এ থাকে সেটা কিন্তু জমা দিতে হবে এটা। অথবা কি রেজিস্ট্রেশন সার্টিফিকেট অফ রেসিডেন্সিয়াল পারমিট ইস্যুড বাই দ্য ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসার অর ফরেনার্স রেজিস্ট্রেশন অফিসার ইন ইন্ডিয়া, তাদের কোনো সার্টিফিকেট জমা দিতে হবে। 3 নম্বর কি, slip issued by census enumerators in India or to such person while conducting census related survey। তারপর কি, government issues license or certificate or permit in India including driving license, Aadhaar card, etc. Ration card of the applicant issued in India, any letter issued by the government or court to the applicant with official stamp। এইরকম নানান কিছু রয়েছে। তার মধ্যে আরো কি কি আছে, যে আপনি যে ওদেশ থেকে এসছেন, ওদেশে জন্মেছিলেন তার সার্টিফিকেট আছে কিনা, তার সার্টিফিকেট আছে কিনা, বা স্কুল লিভিং সার্টিফিকেট আছে কিনা। একটা প্রশ্ন করুন তো, যে লোকটা ধরা যাক ওখানে ধর্মীয় অত্যাচারের কারণে চলে এসছে, সেখানে সে কি পুলিশকে জানিয়ে আসতে পারে? আসে কোনো পুলিশ লিখে দেবে যে এদেশে ধর্মীয় অত্যাচারের কারণে আমরা একে রক্ষা করতে পারলাম না তাই ভারতবর্ষে পালিয়ে গেছে, ওরকম কিছু লিখতে পারবে? বা সে এসে এদেশের ভারতের কোন একজন পুলিশকে, ধরা যাক বাংলাদেশ থেকে বা পাকিস্তান থেকে বা আফগানিস্তান থেকে এসছে, আসার পর সে প্রথমে এসে পুলিশের কাছে সে নিজে থাকা ব্যবস্থা করবে, না পুলিশের কাছে যাবে আর পুলিশ তাকে বলবে হ্যাঁ হ্যাঁ আপনি ওদেশে অত্যাচারিত হয়ে এসছেন তাই আপনাকে রেখে দিচ্ছি, এরকম করবে? এরকম কোনো কাগজপত্র ধরুন আমরা যখন এই যে সাংবাদিক বন্ধুরা গেছিল মতুয়াদের কাছে, তাদেরকে জিজ্ঞেস করা হয়েছে, কেউ বলছেন তিনি 72 সালে এসছেন, কেউ বলছেন তিনি 78 সালে এসছেন, কেউ বলছেন তিনি 71 সালে এসছেন। এই যে এসছেন তাদেরকে বারবার জিজ্ঞেস করা হয়েছে ভারতবর্ষের কার্ড, আপনার ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে,
সবই আছে। তাহলে আপনার কাছে যে এই যে ফর্মটা যখন আপনি সিটিজেনশিপ ফর্মটা ফিল আপ করবেন, তখন কিন্তু আপনাকে এই ডকুমেন্টগুলোর কোনো একটা দিতে হবে। ওই যে বাইরে থেকে এসছেন তার 9টা ডকুমেন্টের কথা বলা আছে, 9টা ডকুমেন্টের যে কোনো একটা জমা দিতে হবে। 9টা ডকুমেন্টে কি কি? এক, ওদেশে ধর্মীয় অত্যাচারের কারণে চলে এসছেন, সেখানে পুলিশকে রেজিস্টার করে এসছেন কিনা, ওখানকার জন্ম সার্টিফিকেট, বাবা মার জন্ম সার্টিফিকেট, জন্ম সার্টিফিকেট, মায়ের জন্ম সার্টিফিকেট, বা কোনো জমির দলিল, বা স্কুল লিভিং সার্টিফিকেট, বা এদেশে যখন ঢুকছেন কোনো ওই যে পুলিশের কাছে জানিয়েছেন কিনা যে ওদেশে অত্যাচারিত হয়ে এদেশে ঢুকে পড়েছেন, এরকম কোথাও জানিয়েছেন কিনা। এরকম 9টা ডকুমেন্টের যে কোনো একটা আপনাকে জমা দিতে হবে। অর্থাৎ আপনি যে বাংলাদেশ, পাকিস্তান বা আফগানিস্তান থেকে এসছেন তার প্রমাণ হিসাবে এই 9টা ডকুমেন্ট দিতে হবে। এবার আপনার পক্ষে সম্ভব যে কোনো একটা ডকুমেন্ট দেওয়া, অন্তত মতুয়ারা যাদেরকে জিজ্ঞেস করা হয়েছে, সাংবাদিক বন্ধুরা জিজ্ঞেস করেছেন, আমাদের যে বন্ধুরা গেছিলেন তারা যখন জিজ্ঞেস করেছেন, তখন তারা কিন্তু বলেছেন না এরকম কোনো একটা ডকুমেন্ট আমাদের কাছে নেই, একটাও ডকুমেন্ট নেই। বললো আপনি তো ফর্ম ফিল আপ করলে একটা ডকুমেন্ট তো জমা দিতেই হবে, এই 9টার মধ্যে যে কোনো একটা জমা দিতে হবে, তাহলে কি হবে? তখন ওনারা ভাবছেন তাহলে কি হবে, সত্যি কি হবে তাহলে। এবার তখন যাওয়া হয়েছিল শান্তনু ঠাকুরের কাছে। শান্তনু ঠাকুর বলছেন, যখন আমরা আমাদের বন্ধুরা এই দ্য গেজেট অফ ইন্ডিয়া, যেটাতে এই নোটিফিকেশনটা লেখা হয়েছে, সেখানে যখন বলা হচ্ছে যে এইরকম তো লেখা আছে, গেজেটে লেখা আছে, রুলে এইটা লেখা আছে, বলছে ও লেখা থাকে কিন্তু ও সেলফ ডিক্লারেশন দিলেই হবে। অথচ এখানে বলা হচ্ছে সেলফ ডিক্লারেশনটা কোনো একজন ডিস্ট্রিক্ট অথরিটি সেটা চেক করবেন সেলফ ডিক্লারেশনটা। আর যে রেফারি হবে, অর্থাৎ যিনি ওই যে কোনো একজন ভারতীয় নাগরিক আপনাকে চেনেন, তিনি বলে দেবেন যে এখানে বসবাস করছে এতদিন ধরে, তিনি লিখবেন, তিনিও লিখে দেবেন কোন সাহসে। সেখানে যদি ডিস্ট্রিক্ট অথরিটি মনে করে যে এই যে ন্যাশনাল রেজিস্ট্রেশন জেনারেলের যে অফিসার, তিনি জেলায়ও বসে থাকবেন, সেই ডিস্ট্রিক্ট অফিসার যদি মনে করেন যে এটা তথ্য হিসাবে ভুল যাচ্ছে, এর কোনো ডকুমেন্টের কোনো সারবত্তা নেই, সেখানে আপনি যখন রেফারি হবেন, কোনো একজন ভারতীয় নাগরিক যদি রেফারি হয়, তাহলে এমনকি তারও জেল হতে পারে মিথ্যে তথ্য দেওয়ার জন্য, তারও জেল হতে পারে। আর আপনার তো নাগরিকত্ব গেলই, আপনি তথ্য দিতে পারেননি, আপনি ডকুমেন্ট জমা দিতে পারেননি। তাই প্রথম কথা হচ্ছে আপনার কাছে এই যে ডকুমেন্ট গুলো আছে, ভারতবর্ষের নাগরিক হিসাবে এটাই যথেষ্ট। ভারতবর্ষের নাগরিক হিসাবে আপনার ভোটার কার্ড, আপনার প্যান কার্ড, আপনার রেশন কার্ড, এবং ভারতবর্ষের সংবিধানে এগুলো উল্লেখ করা আছে যে ভারতবর্ষে যে খাদ্য সুরক্ষা বিল কারা পাবেন। রেশন কার্ডে তো খাদ্য সুরক্ষা বিলের অধীনে, খাদ্য সুরক্ষা আইন, বিল নয়, আজকে আইন হয়ে গেছে, আইনের অধীনে আপনাকে দেওয়া হচ্ছে রেশন। এটা একটা আইন, সরকার দয়া করে দিচ্ছে না, দীর্ঘদিনের আন্দোলনের ফলে এই আইনটা তৈরি হয়েছে। এই আইনটা যখন রেশন কার্ড দেওয়া হচ্ছে, বলা হচ্ছে ভারতবর্ষের নাগরিকদের দেওয়া হবে, ইন্ডিয়ান সিটিজেনদের দেওয়া হবে এই রেশন কার্ড, খাদ্য সুরক্ষা দেওয়া হবে, এই কথাটা বলা আছে। ভারতবর্ষের যে 21 নম্বর ধারায় জীবন রক্ষার ধারা রয়েছে, মৌলিক অধিকারের 21 নম্বরে যে জীবন রক্ষার অধিকার আছে, তার সেটার মধ্যেই ঢোকানো হয়েছে খাদ্য সুরক্ষা আইনটাকে। অর্থাৎ একটা মানুষকে না খেয়ে মরতে দেওয়া যাবে না, মরার দিকে ঠেলে দেওয়া যাবে না, তাকে খেতে দিতে হবে, কারণ না খেলে সে বাঁচতে পারে না। ফলত জীবন সুরক্ষার যে মৌলিক অধিকার 21 নম্বর ধারায় আছে মৌলিক অধিকারের, সেখানে কিন্তু এই খাদ্য সুরক্ষা আইনটা ঢোকানো হয়েছে ভারতীয় নাগরিকদের জন্য। প্যান কার্ড দেওয়া হচ্ছে ভারতীয় নাগরিকদের। আপনার বার্থ সার্টিফিকেট যদি জন্মে থাকেন এদেশে, আপনার বার্থ সার্টিফিকেট দিচ্ছে ভারতবর্ষের কোনো একটা সরকার। অর্থাৎ 1955 সালের আইন অনুযায়ী ভারতবর্ষের আপনি নাগরিক হবেন। আপনারা, আমাদের বরং এই দাবিটা তোলা উচিত যে আমরা ফর্মটা ফিল আপ করবো না। 1955 সালের যে আইন, সেই আইনটাই লাগু থাকবে। আমরা অন্য কোনো আইন চাই না, 1985, 86, 2003, 2019 চাই না। কারণ আপনি যেই ফর্মটা ফিল আপ করবেন, আপনি কিন্তু সেলফ ডিক্লারেশন দিয়ে দিচ্ছেন আপনি এদেশের নাগরিক নন। আপনি সেলফ ডিক্লারেশন দিয়ে দিচ্ছেন এদেশের নাগরিক নন। এটা কিন্তু প্রথম কথা আপনাকে বিশ্বাস করতে হবে যে
আপনি যখন ফর্মটা ফিল আপ করবেন, কে ফর্ম ফিল আপ করবে? ধরা যাক আপনি যখন ভোটার কার্ডের আবেদন করেন, অর্থাৎ ভোটার কার্ডে আপনার নাম নেই বলে আপনি আবেদন করেন, কারণ আপনার 18 বছর বয়স হয়নি বা 18 বছর বয়সে নাম ওঠেনি, আবার নতুন করে আপনি নামটা ঢোকাতে চাইছেন, তাই আবেদন করেন। ঠিক একই রকম ভাবে আপনি সিটিজেনশিপের জন্য আবেদন করবেন, তার মানে আপনি নিজেই স্বীকার করে নিচ্ছেন আপনি ভারতের নাগরিক নন, অথচ আপনার কাছে ভারতের নাগরিকত্বের প্রমাণ আছে। ভোটার কার্ড 326 নম্বর যে আর্টিকেল, সেই সংবিধানের 326 নম্বর আর্টিকেলে একদম ভোট কারা দিতে পারবে? ভারতবর্ষের সিটিজেনরাই, যারা 18 বছর বয়স, আগে 21 ছিল, পরে 18 করা হয়েছে সংশোধনীতে, সেই 18 বছর বয়স হয়ে গেছে, তারাই ভোট দিতে পারবে, তারাই নির্বাচিত করতে পারবে, এই কথাটা লেখা আছে। ফলত সংবিধান অনুযায়ী আপনি ভারতবর্ষের নাগরিক হয়ে গেছেন। আপনি যখন রেশন কার্ড পেয়েছেন আপনি ভারতবর্ষের নাগরিক হয়ে গেছেন, আপনি যখন প্যান কার্ড পেয়েছেন আপনি ভারতবর্ষের নাগরিক হয়ে গেছেন। ফলত আপনি কেন নতুন করে আবার আবেদন করতে যাবেন? ফলত প্রথম কথা, এই আবেদন করতে যাওয়া মানে আপনি এই ট্র্যাপে পা দিলেন, যে আপনি বেনাগরিক হওয়ার ট্র্যাপে পা দিলেন। আপনাকে নাগরিক থেকে বেনাগরিক করে দেওয়া হলো। একটা দেশের যদি নাগরিক আপনি না থাকেন, তাহলে আপনার কোনো অধিকার আর থাকবে না। প্রতিবাদ তো দূরের কথা, আপনার ন্যূনতম অধিকারটুকু থাকবে না, ন্যূনতম কোনো অধিকারটুকু থাকবে না। আপনি কাউকে কিছু বলতে পারবেন না, আপনি চাইতে পারবেন না কিছু, কারণ আপনি এদেশের নাগরিক নন। আপনি এদেশের নাগরিক নন। খুব বেশি হলে আপনার উপর অ্যাটাক নামবে না, এইটুকু চাইতে পারেন পুলিশের কাছে। তাও আপনাকে চাইবে যে আপনি কোন দেশ থেকে এসেছেন, আপনি প্রমাণ করতে পারবেন না, কারণ আপনি তো এদেশের নাগরিক নন, আর আপনার কাছে অন্য কোনো কার্ড নেই। আপনি ঘোষণা করে দিয়েছেন আবেদনের মধ্য দিয়ে যে আপনি এদেশের নাগরিক নন, আপনি নাগরিকত্ব চাইছেন। ফলত এই 2019-এর যে সিএ, তার রুল যাই জারি হোক না কেন, আসলে এটা একটা ফাঁদ। এই ফাঁদে পা দেওয়াটা আমাদের কোনোভাবে ঠিক হবে না। আমি এদেশে জন্মেছি, এদেশের নাগরিক, আর কোনো মানুষকে বেনাগরিক করে দেওয়ার অধিকার কোনো সরকারের নেই। এটাই মূল কথা, এটাই বক্তব্য। একটু বেশি বলে ফেললাম শ্রেয়ন, একটু বড় হয়ে গেল মনে হয়। হ্যাঁ, না ঠিকই আছে। অত্যন্ত বিস্তারিত ভাবে যে সিএ আইনটা নিয়েও তুমি তুলে ধরলে, এবং তার যে টেকনিক্যাল দিকটা যেখানে আমাদের ফাঁদে ফেলতে চাইছে, সেটাই খুব জরুরি আমাদের সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া। তার কারণ এই ব্যাপারটা এতটাই জটিল ভাবে কেন্দ্রীয় সরকার তৈরি করেছে, এবং এত সেটাকে ধর্মীয় উন্মাদনার একটা মোড়ক দিয়ে সেটাকে প্রকাশ করেছে। কেউ যদি সিএ তে আবেদন করে, সঙ্গে সঙ্গে তার নাগরিকত্বই বাতিল হয়ে যায়, এবং এর ফলে তার ভোটাধিকার থাকবে না। এবং সেই সঙ্গে মানে যে আমাদের যে সংবিধানে, যেটা মৃণালদা খুব সুন্দরভাবে বললেন, যে আমাদের সংবিধানের যে দর্শন তারও বিরোধী। এবার তার সঙ্গে আমি আরেকটা কথাই যোগ করবো, যে সংবিধানের কথা যেটা বিজেপি বলে, যে সংবিধানে ধর্মনিরপেক্ষতার যে শব্দটা প্রস্তাবনায়, এটা অনেক পরে যোগ করা হয়েছে 70-এর দশকে। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের সংবিধানের যে মূল দর্শন, সেটা কিন্তু চিরকালই ধর্মনিরপেক্ষতার বিরোধিতা করতে কখনোই বলেনি। কারণ আমাদের সংবিধান যখন তৈরি হয়েছে, এবং আমরা যখন সাধারণতন্ত্র হিসেবে সংবিধানটাকে গ্রহণ করেছি, তখন থেকে কিন্তু এটাকে কোনো ধর্মীয় রাষ্ট্র হিসেবে কিন্তু আমরা স্বীকৃতি দিইনি। এবং আমাদের যে সংবিধানের রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন যেটা আছে, মৌলিক অধিকার, আহ, ধর্মীয় স্বাধীনতার অধিকার, সেইটাই কিন্তু একটা খুব বড় প্রমাণ যে আমাদের ভারতীয় সংবিধান প্রথম থেকেই ধর্মনিরপেক্ষ ছিল। আর সেইটার উপরে যেমন আঘাত এসছে, সেই সঙ্গে আরেকটা কথাও বলা দরকার। আমাদের যে ভারতবর্ষীয় পরম্পরা, যেখানে আমরা মিশ্র সংস্কৃতির মাধ্যমেই হাজার বছর ধরে কাটিয়েছি, হাজার হাজার বছর ধরে কাটিয়েছি, যেটা রবীন্দ্রনাথ বলেছেন যে হেথায় আর্য, হেথা অনার্য, হেথায় দ্রাবিড় চীন, সখুন্দল পাঠান মোঘল এক দেখে হলো লীন। এই যে আমাদের ভারত আত্মা যেটাকে বলে, তার উপরে ক্রমাগত আঘাত হানতে চাইছে বিজেপি, আরএসএস এবং তাদের কিছু সহযোগী যারা রয়েছেন। এর বিরুদ্ধে আমাদের আহ একটি সংগঠিত আন্দোলন গড়ে তোলা তো দরকার, এবং আমরা বিভিন্ন জায়গাতেই নানা ছোটখাটো আন্দোলন হচ্ছে, সেগুলোকে একত্রিত করে আমাদের আওয়াজ তুলতে হবে এবং আওয়াজ ক্রমাগত বাড়িয়ে দিতে হবে। তো আজকে তো সংক্ষিপ্ত পরিসর, আজকে আমরা
এখানেই শেষ করব। মৃণালদাকে ধন্যবাদ জানাই যে তিনি তার তার ব্যস্ততার মধ্যে একটা সময় আমাদের দিয়েছেন, এবং আমরা চেষ্টা করব পরবর্তীকালেও মৃণালদাকে এখানে আনার জন্য। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টে লিখতে পারেন, আমরা সেই প্রশ্নগুলো নিয়েও পরে আলোচনা করব। মৃণালদা এবং আরো অন্য কাউকে যদি আনা যায় এই বিষয় নিয়ে, তখন আমরা তাহলে আরেকটা আলোচনা সভাও এই সিএ নিয়ে করতে পারি। এছাড়া আমাদের 25শে মার্চ আরেকটি আলোচনা সভা আছে, সেদিন দোল পূর্ণিমা। চৈতন্যদেব নির্মোহ বিশ্লেষণ এই টপিক। দোল পূর্ণিমার দিন সন্ধে রাত 8টায় আলোচনা করবেন গৌতম বসু মল্লিক, বিশিষ্ট সাংবাদিক এবং গবেষক। তাতেও আপনাদের উপস্থিতি আমরা প্রার্থনা করি। আজকে আমাদের বক্তা মৃণালদাকেও ধন্যবাদ জানাই এবং দর্শকদেরকেও ধন্যবাদ জানিয়ে আজকের মতো অনুষ্ঠান শেষ করছি। ধন্যবাদ। শুভরাত্রি।